তো আজকে তোমরা দেখতে পাচ্ছ এই স্পোর্টসের পার্ট নাম্বার 10 অর্থাৎ শেষ পার্ট বলতে পারো, অর্থাৎ লাস্ট পার্টের আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কিন্তু আলোচনা করতে চলেছি। তো বিকেল ঠিক 5টা মানেই তোমরা জানো যে আমরা রীতিমতো স্ট্যাটিক জিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করে থাকি এবং সেটা থাকছে অবশ্যই টপিক ওয়াইজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড ইভিনিং, সকলকে শুভ সন্ধ্যা, সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই সেশনে। ঠিক, তো তোমরা অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ক্লাসটি করতে থাকো এবং যারা যারা ক্লাসে জয়েন করেছো অবশ্যই করে তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটিকে কিন্তু মার্ক করতে একদমই ভুলো না, অর্থাৎ ক্লাসটিকে লাইক করে ফেলো এবং পাশাপাশি ক্লাসটি কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলো না। যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন সেই বেল আইকনটিকে প্রেস করে রেখো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। চলো, তো যারা যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি অবশ্যই করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো। যারা যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যার লিঙ্ক তোমাদের কিন্তু দেওয়া রয়েছে এই ক্লাসেরই ডেসক্রিপশানে। এই ক্লাসেরই ডেসক্রিপশানে কিন্তু তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে এবং তোমরা যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই করে এই যে নাম্বারটা আমি প্রোভাইড করছি এখানে, এই নাম্বারে আমাকে একটা পিং করে দিও। এই যে নাম্বারে আমাকে কিন্তু একটা পিং করে দিও হোয়াটসঅ্যাপে। অবশ্যই আমি তোমাদের গ্রুপের মধ্যে কিন্তু অ্যাড করিয়ে নেব। তো এই নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপে পিং করে ফেলো। কি লিখবে? পিং করে হাই লিখবে এবং তারপর তোমরা তোমাদের নামটিকে লিখে দেবে। হাই লিখবে এবং তোমরা তোমাদের নামটিকে লিখে দেবে, দেন আমাকে পাঠিয়ে দেবে কোথায়? হোয়াটসঅ্যাপে। ঠিক, চলো। তো এবং যারা যারা এই ক্লাসটির পিডিএফটা চাইছো অবশ্যই করে বিএসএসইআই কম্পিটিটিভ নামক বিএসএসইআই কম্পিটিটিভ যে অ্যাপ, এই বিএসএসইআই কম্পিটিটিভ অ্যাপটিকেও কিন্তু ডাউনলোড করতে ভুলো না। কম্পিটিটিভ অ্যাপটিকে ডাউনলোড করতে কিন্তু ভুলো না। চলো, আজকের সেশনের প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে কোন খেলায় আমাদের বাউটের ক্ষেত্রকে রিং বলা হয়? বলা হয়েছে ইন হুইচ গেম অর স্পোর্ট ইজ দ্য এরিয়া অফ দ্য বাউট কল্ড আ রিং। থাকছে আমাদের তাইকোয়ান্ডো, থাকছে জুডো, থাকছে কারাটে এবং থাকছে বক্সিং। প্রশ্নে বলা হয়েছে যে ইন হুইচ গেম অর স্পোর্ট ইজ দ্য এরিয়া অফ বাউট কল্ড আ রিং। বলা হয়েছে আমাদের তাইকোয়ান্ডো, থাকছে জুডো, থাকছে কারাটে এবং থাকছে বক্সিং। কি হতে পারে আনসার? তোমরা সকলে আমাকে জানাবে অবশ্যই করে কমেন্ট সেকশানে। ঠিক, আমাদের কিন্তু অবশ্যই করে জানিয়ে দিও চ্যাট সেকশানে, মানে অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের কোন আনসারটা মনে হচ্ছে সঠিক, অর্থাৎ যেখানে কোন স্পোর্টে আমাদের এই বাউটের ক্ষেত্রকে রিং বলা হয়। তো অবশ্যই সঠিক উত্তর ইজ অপশন নাম্বার ডি, ইটস বক্সিং। বক্সিং ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। তো এই বক্সিংয়ের সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের রয়েছে সেই তথ্যের মধ্যে কী কী রয়েছে? থাকছে আমাদের ক্লিনচিং বলতে মূলত প্রতিপক্ষের উপর অতিরিক্ত ঝুঁকে পড়াকে বোঝায়। এবং যদি আমরা প্যারি কথাটা বলি তাহলে প্যারি করা বলতে গ্লাভস ব্যবহার করে প্রতিপক্ষের আঘাত আটকানোর যে কাজ সেই কাজকেই কিন্তু বলে থাকি। যদি আমরা নকআউটের কথা বলি তাহলে নকআউট হচ্ছে মূলত একটি স্বয়ংক্রিয় জয়। এবং যদি আমরা নকডাউনের কথা বলি, নকআউট একটা আর নকডাউন একটা। তো নকডাউন এই ওয়ার্ডটি মানে যা ঘটে যখন একজন বক্সার মাটিতে পড়ে যায় তখনই কিন্তু এই ওয়ার্ডটিকে আমরা ইউজ করে থাকি। যখন একজন বক্সার মাটিতে পড়ে যায় তখনই সেই সিচুয়েশনটিকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য এই নকডাউন কথাটিকে আমরা ব্যবহার করে থাকি। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 177, যেটা তোমাদের বলেছিলাম যে আমরা প্রায় নয় নয় করে 190টা মতন প্রশ্ন এই স্পোর্টস থেকেই কিন্তু কমপ্লিট করব। 190টা মতো প্রশ্ন কিন্তু থাকছে সিম্পল স্পোর্টস থেকেই, যেটা আর কোনো জায়গাতে এখনো পর্যন্ত কিন্তু করানো হয়নি ফর দ্য ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গল, এবং পাশাপাশি বিএসএসইআইতে আমরা সেটাই কিন্তু করে দেখালাম। ঠিক আছে, বলো কোশ্চেন নাম্বার 177। বলা হয়েছে যে এশিয়াড ইজ রেগুলেটেড বাই বা নিয়ন্ত্রিত হয় ইন্টারন্যাশনাল অলিম্পিক কাউন্সিল, কমনওয়েলথ গেমস ফেডারেশন, ইন্ডিয়ান অলিম্পিক কাউন্সিল না অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। কি হতে পারে আনসার? বলো।
সকলে আনসার করবে। বলো। এশিয়াড ইজ রেগুলেটেড বাই, এশিয়াড ড্যাশ দ্বারা নিয়ন্ত্রিত হয় ইন্টারন্যাশনাল অলিম্পিক কাউন্সিল, থাকছে কমনওয়েলথ গেমস ফেডারেশন, থাকছে ইন্ডিয়ান অলিম্পিক কাউন্সিল এবং থাকছে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। সঠিক উত্তর অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, ইটস অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া ইজ দ্য কারেক্ট আনসার। তো এই এশিয়াড বা যাকে আমরা এশিয়ান গেমস বলে থাকি, এই এশিয়ান গেমস যেটা কিনা প্রতি 4 বছর অন্তর কিন্তু অনুষ্ঠিত হয়, প্রতি কত বছর অন্তর? প্রতি 4 বছর অন্তর কিন্তু এটা অনুষ্ঠিত হচ্ছে বা হয়। প্রথমবারের মতো অর্থাৎ 1951 সালে নিউ দিল্লিতে এটি অনুষ্ঠিত হয়, প্রথমবারের মতো ফর দ্য ফার্স্ট টাইম 1951 সালে নিউ দিল্লিতে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছিল। যদি আমরা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কথা বলি, যদি আমরা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কথা বলি, তাহলে সেটা ভারতবর্ষের অলিম্পিক আন্দোলন এবং কমনওয়েলথ গেমসের দ্বারা পরিচালনা করা, ঠিক আছে? তাহলে আমাদের ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অর্থাৎ ভারতের যে অলিম্পিক গেমস তো এবং কমনওয়েলথ গেমসের পরিচালনার সংস্থা অলিম্পিক গেমস, ঠিক আছে? অলিম্পিক মানে ভারতবর্ষের অলিম্পিক গেমস এবং কমনওয়েলথ গেমসের পরিচালনার সংস্থা হচ্ছে এটি। যদি আমরা কমনওয়েলথ গেমস ফেডারেশনের কথা বলি, যদি আমরা কমনওয়েলথ গেমস ফেডারেশনের কথা বলি, তাহলে কমনওয়েলথ গেমসের নির্দেশনা এবং নিয়ন্ত্রণের জন্য দায়ী একটি আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথ গেমস ফেডারেশন। এবং 4 নম্বরে থাকছে আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিল, যাকে আমরা আইওসি বলি। তো এটা অলিম্পিক গেমসের জন্য রেসপন্সিবল, এটি অলিম্পিক গেমসের জন্য কিন্তু রেসপন্সিবল। তাহলে এই হচ্ছে আমাদের 4খানা বিষয়। তো সকলে কিন্তু এটা মনে রেখো, যেখানে এশিয়ান গেমস হয়ে থাকে আমাদের প্রতি 4 বছর অন্তর, প্রতি 4 বছর অন্তর কিন্তু এশিয়ান গেমসটা অনুষ্ঠিত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 178, কোশ্চেন নাম্বার 178, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য পেনাল্টি মার্ক ফ্রম দ্য মিড পয়েন্ট অফ দ্য গোল পোস্ট ইন ফুটবল? 10 মিটার, 15 মিটার, 11 মিটার না 13 মিটার? প্রশ্নে বলা হয়েছে যে ফুটবলে গোল পোস্টের মধ্যবিন্দু থেকে পেনাল্টি মার্কের দূরত্ব কত? হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য পেনাল্টি মার্ক ফ্রম দ্য মিড পয়েন্ট অফ আ গোল পোস্ট ইন ফুটবল? ফুটবলে গোল পোস্টের মধ্যবিন্দু থেকে পেনাল্টির মার্কের দূরত্বটা কত মিটার? 10 মিটার, 15 মিটার, থাকছে 11 মিটার এবং থাকছে 13 মিটার। সকলে আনসার করবে অবশ্যই করে কমেন্ট সেকশন এভরিওয়ান। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য পেনাল্টি মার্ক ফ্রম দ্য মিড পয়েন্ট অফ দ্য গোল পোস্ট ইন ফুটবল? ফুটবলের গোল পোস্টের মধ্যবিন্দুর থেকে পেনাল্টি মার্কের দূরত্ব কত? ইজি প্রশ্ন, সঠিক উত্তর অপশন নাম্বার সি, 11 মিটার। 11 মিটারের ডিস্টেন্সে কিন্তু থাকে, 11 মিটারের দূরত্বে বা 11 মিটারের ডিস্টেন্সে কিন্তু আমাদের থাকে, যেখানে আমরা সমস্ত ফ্রি কিক এবং কর্নার সরাসরি এবং বিপক্ষকে 3 মিটার দূরত্বে কিন্তু থাকতে হবে। যদি আমরা ড্রিবলের কথা বলি, তাহলে ড্রিবল দৌড়ানোর সময় বলের নিয়ন্ত্রণ বজায় রাখে, ড্রিবল দৌড়ানোর সময় বলের যে নিয়ন্ত্রণ, সেই বলের নিয়ন্ত্রণকে বজায় রাখা হয়ে থাকে। নেক্সট, কোশ্চেন নাম্বার 179, দ্য ফার্স্ট এডিশন অফ দ্য কমনওয়েলথ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, very important, ঠিক আছে? The first edition of the Commonwealth Youth Games was organized in which of the following years? কমনওয়েলথ যুব গেমসের প্রথম সংস্করণটি নিম্নলিখিত কোন বছরে অনুষ্ঠিত হয়েছিল? 2008 সালে, 2012 সালে, 2000 সালে না 2016 সালে? প্রশ্নে আমাদের বলা হয়েছে যে প্রথম কমনওয়েলথ গেমসের যে প্রথম সংস্করণ, এই প্রথম সংস্করণটি কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 2008 সালে, 2012 সালে, 2000 সালে না 2016 সালে? কত সালে অনুষ্ঠিত হয়েছিল সেটাই তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। সঠিক উত্তর অবভিয়াসলি 2000 সালে অনুষ্ঠিত হয়েছে। তো যদি আমরা দ্বিতীয় সংস্করণ হয়েছে 2004 সালে, কোথায়? অস্ট্রেলিয়ার ভেন্ডিগোতে। 2004 সালে আমাদের দ্বিতীয় বা সেকেন্ড এডিশন হয়েছিল এই আমাদের কমনওয়েলথ গেমসের, তো যেটা হয়েছিল অস্ট্রেলিয়ার আমাদের ভেন্ডিগোতে। যদি আমরা সপ্তম সংস্করণ বা আমাদের 7th এডিশনের কথা বলি, তাহলে সেটা 2023 হয়েছে, অর্থাৎ লেটেস্ট যেটা, তো সেটা হয়েছে ত্রিনিদাদ এবং থাকছে টোবাগো,
ঠিক আছে, ত্রিনিদাদ এবং থাকছে টোবাগোতে আমরা 2023 সালে তার 7তম সংস্করণ বা 7th এডিশন আমরা কিন্তু অবজার্ভ করতে পেরেছি। তাহলে কমনওয়েলথ গেমসের বা যুব গেমসের প্রথম সংস্করণটা কবে হয়েছিল? 2000 সালে। 2000 সালের 10 থেকে 14ই আগস্ট, 2000 সালের 10 থেকে 14ই আগস্টে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। কোথায়? স্কটল্যান্ডের এডিনবার্গে এটা অনুষ্ঠিত হয়েছিল। যদি আমরা দ্বিতীয় সংস্করণের কথা বলি, তাহলে দ্বিতীয় সংস্করণটি হয়েছিল অস্ট্রেলিয়ার বেন্ডিগোতে। আর 7ম সংস্করণটা কবে হয়েছে? 7ম সংস্করণটা হয়েছে আমাদের ত্রিনিদাদ টোবাগোতে আমাদের এটা অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন অর্থাৎ কোশ্চেন নাম্বার 180, কোশ্চেন নাম্বার 180 বলা হয়েছে ইন টেনিস হোয়াট ইজ দ্য স্কোর ওয়েন দ্য রিসিভার উইন্স দ্য নেক্সট পয়েন্ট আফটার ডিউস। টেনিসে ডিউজের পরের পয়েন্টে রিসিভার জিতলে স্কোর কত হবে? অ্যাডভান্টেজ আউট 30-40, অ্যাডভান্টেজ ইন না 40-30 বলা হয়েছে। টেনিসে হোয়াট ইজ দ্য স্কোর, টেনিসে ডিউজের পরের পয়েন্টে রিসিভার জিতলে স্কোর কত হবে? অ্যাডভান্টেজ আউট 30-40, অ্যাডভান্টেজ ইন না 40-30 বলো। বলে ফেলো। সঠিক উত্তর অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার, ইটস অ্যাডভান্টেজ আউট। অ্যাডভান্টেজ আউট ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। অ্যাডভান্টেজ আউট ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ঠিক আছে, তাহলে টেনিসে ডিউজের পরের পয়েন্টের রিসিভার জিতলে স্কোর কত হবে? অ্যাডভান্টেজ আউট। ঠিক আছে, অ্যাডভান্টেজ আউট। দেন আমাদের যদি বলা ডিউজের কথা বলা হয়, তাহলে হোয়াট ইজ ডিউজ? ডিউজ কি? যদি একজন টেনিস খেলোয়াড় তার প্রতিপক্ষ 40 পয়েন্টে পৌঁছায়, তখন তাকে আমরা ডিউজ বলি। ঠিক আছে, যদি একজন টেনিস খেলোয়াড় বা টেনিস প্লেয়ার এবং তার প্রতিপক্ষ, তার এগেনস্টে যে খেলছে, সে যদি 40 পয়েন্টে পৌঁছয়, তখন তাকে আমরা ডিউজ বলে থাকি। ডিউজের পর প্রথম যে পয়েন্টটি, সেই প্রথম পয়েন্টটি অ্যাডভান্টেজ নামে পরিচিত। ডিউজ হলো অর্থাৎ 40 পয়েন্টে পৌঁছলো এবং তার পরের যে প্রথম পয়েন্টটি এলো, সেই প্রথম পয়েন্টটিকে আমরা কি বলতে পারি? সেই প্রথম পয়েন্টটিকে আমরা অ্যাডভান্টেজ বলতে পারি। ঠিক আছে, প্রথম পয়েন্টটিকে আমরা কি বলতে পারি? অ্যাডভান্টেজ বলতে পারি। Next, in cricket, if the umpire raises an index finger above the head, it means ক্রিকেটে আম্পায়ার যদি মাথার উপরে তর্জনী তোলেন তাহলে এর অর্থ কি? বলা হয়েছে ডেড বল, থাকছে হোয়াইট বল, থাকছে নো বল এবং থাকছে ব্যাটসম্যান ইজ আউট। প্রশ্নে বলা হয়েছে যে ইন ক্রিকেট ইফ দ্য আম্পায়ার রেজেস অ্যান ইন্ডেক্স ফিঙ্গার অ্যাবাভ দ্য হেড, ইট মিনস ডেড বল, হোয়াইট বল, নো বল, না থাকছে ব্যাটসম্যান ইজ আউট। কি হতে পারে আনসার? সকলে জানাবে অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশন এভরিওয়ান। যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক এবং শেয়ার করনি, তো ডু হিট দ্য লাইক বাটন, ক্লাসটিকে লাইক করে ফেলো। এবং যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে শেয়ার করনি, তো অবশ্যই করে ক্লাসটিকে শেয়ার করে দিও। যারা নতুন চ্যানেলে জয়েন করেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন, সেই বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না। বলা হয়েছে ইন ক্রিকেট ইফ দ্য আম্পায়ার রেজেস অ্যান ইন্ডেক্স ফিঙ্গার অ্যাবাভ দ্য হেড, ইট মিনস, এটার অর্থটা কি? ডেড বল, হোয়াইট বল, নো বল, না ব্যাটসম্যান ইজ আউট। অবভিয়াসলি দ্য কারেক্ট আনসার শুড বি অপশন নাম্বার ডি, ব্যাটসম্যান ইজ আউট। ব্যাটসম্যান ইজ আউট, যে ব্যাট করছে ব্যাটসম্যান, সে ব্যাটসম্যান আউট হয়ে গেছে, সেটাকে আলটিমেটলি ডিনোট করা হয়ে থাকে। তো যদি আমরা এই ক্রিকেটের সঙ্গে রীতিমতো অ্যাসোসিয়েটেড কিছু পরিভাষার কথা বলি, যেগুলো পরীক্ষায় বারংবার জিজ্ঞাসা করে, যেমন তার মধ্যেই থাকছে আমাদের নট আউট, থাকছে নো বল, থাকছে আমাদের ফ্রি হিট, থাকছে আমাদের হোয়াইট বল, থাকছে আমাদের 6 রান, থাকছে আমাদের ডেড বল, ঠিক ইত্যাদি। তাহলে এই যে সমস্ত ওয়ার্ডসগুলো কি বললাম? নট আউট বললাম, নো বল বললাম, ফ্রি হিট বললাম, তারপরে আমি তোমাদের বললাম হোয়াইট বল বললাম, তারপরে থাকছে আমাদের 6 রান বা 6 রান, ডেড বল ইত্যাদি। এই সমস্ত পরিভাষা বা এই সমস্ত ওয়ার্ডসগুলো কিন্তু রীতিমতো অ্যাসোসিয়েটেড থাকে কার সাথে? ক্রিকেট খেলার সাথে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 182, বলো। Question number 182, in triple jump
In triple jump, white flag indicates. In triple jump, white flags আমাদের indicates কি নির্দেশ করে? Trail is valid, trail is failure, trail with wind the support and থাকছে allow to trial। বলা হয়েছে যে ইন ট্রিপল জাম্পের ক্ষেত্রে হোয়াইট ফ্ল্যাগ কি ইন্ডিকেট করে? ট্রিপল জাম্পের ক্ষেত্রে হোয়াইট ফ্ল্যাগ কিন্তু ইন্ডিকেট করে থাকে কি ট্রেল ইজ ভ্যালিড, ট্রেল ইজ ফেলিওর, থাকছে আমাদের ট্রেল উইথ উইন্ড সাপোর্ট, না থাকছে অ্যালাউ টু ট্রায়াল। কোনটি কারেক্ট আনসার হতে পারে? সকলে আমাকে জানিও অবশ্যই করে কমেন্ট সেকশন, এভরিওয়ান সকলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে কোনটা সঠিক উত্তর হতে পারে, বলো। রাইট আনসার ইজ অপশন নাম্বার এ, ট্রায়াল ইজ ভ্যালিড। মানে আমাদের ট্রেল ইজ ভ্যালিড বা আমাদের পথটা আমাদের একদমই বৈধ, ঠিক, পথটা একদমই বৈধ। তো ট্রিপল জাম্প, এই ট্রিপল জাম্পের ক্ষেত্রে আমরা হপ দেখি, স্কিপ দেখি এবং লাফ দেখি, হপ, স্কিপ এবং লাফ, এবং এটি একটি ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট এই ট্রিপল জাম্প। যদি আমরা ট্রিপল জাম্প দেখি, এটা কত সালে? 1896 সালে। কত সালে? এই ট্রিপল জাম্প 1896 সালে এথেন্সে উদ্বোধনী আধুনিক অলিম্পিকের একটি অংশ ছিল। ঠিক আছে, কত সালে? 1896 সালে, 1896-এ 1896 সালে এথেন্সে উদ্বোধনী আধুনিক অলিম্পিকের একটি অংশ ছিল কিন্তু এই ট্রিপল জাম্প। যদি আমরা প্রথম আধুনিক অলিম্পিক চ্যাম্পিয়নের কথা বলি, তাহলে প্রথম আধুনিক অলিম্পিক চ্যাম্পিয়ন কে হয়েছেন এই ট্রিপল জাম্প সেগমেন্ট থেকে? ট্রিপল জাম্প সেগমেন্ট থেকে হয়েছেন অবশ্যই করে, কি নাম তার? জেমস কনলি। কি নাম? জেমস কনলি হয়েছেন প্রথম আধুনিক অলিম্পিক চ্যাম্পিয়ন, তা আবার ট্রিপল জাম্প থেকে। যদি আমরা বলে থাকি যে রেড ফ্ল্যাগ বা লাল পতাকা, এই লাল পতাকা ইন্ডিকেট কি করে বা কি রিপ্রেজেন্ট করে? লাল পতাকা এটা রিপ্রেজেন্ট করে হয়ে যাচ্ছে আমাদের একটা ফাউল জাম্প। লাল পতাকা কি ইন্ডিকেট করে? লাল পতাকা ইন্ডিকেট করে আমাদের ফাউল জাম্পকে। ঠিক, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 183, ইয়েলো কার্ড। ব্যাডমিন্টনে আমরা প্রচুর রকমের কার্ডস দেখে থাকি, তার মধ্যে হচ্ছে একটা ইয়েলো কার্ড। তো এই ইয়েলো কার্ড কি ইন্ডিকেট করে বলো? কারণ আমরা কিন্তু যেই সমস্ত কার্ডসগুলো ইউজ করা হয়ে থাকে নর্মালি ব্যাডমিন্টনের ক্ষেত্রে, সেই সমস্ত কার্ডগুলো আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা কিন্তু দেখে নিয়েছি একদম ডিটেলে। তো সেখান থেকে একটা প্রশ্ন, ইয়েলো কার্ড ইন ব্যাডমিন্টন কি ইন্ডিকেট করে থাকে? ফল্ট ফর মিসকন্ডাক্ট, সাসপেনশন ফর মিসকন্ডাক্ট, ওয়ার্নিং ফর মিসকন্ডাক্ট, না থাকছে ডিসকোয়ালিফাইড ফর মিসকন্ডাক্ট। সঠিক উত্তর অপশন নাম্বার সি, ইটস ওয়ার্নিং ফর মিসকন্ডাক্ট, অর্থাৎ অসদাচরণের জন্য যে সতর্কীকরণ বা সতর্কতা জারি করা, সেটাকেই কিন্তু মূলত বোঝায় বা সেটাকেই রিপ্রেজেন্ট করে থাকে ইয়েলো কার্ড ব্যাডমিন্টনের ক্ষেত্রে। ঠিক, ইয়েলো কার্ড। আর যদি আমরা লাল কার্ডের কথা বলি, লাল কার্ড মানে তোমরা বুঝতেই পারছো, যেখানে রেড সেখানে হয়ে যাচ্ছে আমাদের একটা ওয়ার্নিং, যেখানে রেড সেখানেই থাকছে একটা ওয়ার্নিং। তো অসৎ আচরণের জন্য দোষ করা, এবং কালো কার্ডকে বলা হচ্ছে অসৎ আচরণের জন্য অযোগ্য, এগুলো রিপ্রেজেন্ট করে। যদি আমরা বলে থাকি যে আর কি হতে পারে, 1899 সালে 1899 সালে আমাদের ডাবলস এবং মিক্সড ডাবলসের প্রথম যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা, অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, যেটা 1899 সালে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল, যেটা 1899 সালে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছিল। আশা করি সকলে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে চলে আসছি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 184, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ হোস্টেড দ্য ইনঅগুরাল AFIVB ভলিবল মেন্স ওয়ার্ল্ড কাপ। প্রশ্নে বলা হয়েছে যে নিম্নলিখিত কোন দেশটি প্রথম FIVB ভলিবল পুরুষদের কাপ মানে বিশ্বকাপ আয়োজন করেছিল? 1965 পোল্যান্ড, থাকছে 1977 জাপান, 1969 আমাদের ইস্ট জার্মানি, এবং থাকছে 1981 জাপান। কি হতে পারে আনসার বলো? প্রশ্নে আমাদের বলা হয়েছে যে নিম্নলিখিত কোন দেশটি প্রথম FIVB ভলিবল পুরুষদের বিশ্বকাপ আয়োজন করেছিল? 1965 পোল্যান্ড, 1977 জাপান, 1969 ইস্ট জার্মানি এবং 1981 জাপান। কি হতে পারে আনসার বলো? সঠিক উত্তর অপশন নাম্বার এ, অর্থাৎ 1965 পোল্যান্ডে।
1965 সালের পোল্যান্ডে, 1965 সালের পোল্যান্ড ইজ দ্য কারেক্ট আনসার, 1965 সালের পোল্যান্ড ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। নিম্নলিখিত এই পোল্যান্ড দেশটি প্রথম যেটা কিনা FIVB ভলিবল পুরুষদের বিশ্বকাপ আয়োজন করেছিল। তো 1965 সালের যে FIVB পুরুষদের বিশ্বকাপ 13 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছিল, 13 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত এটা অনুষ্ঠিত হয়েছিল। যদি আমরা মহাদেশীয় টুর্নামেন্টের কথা বলি, যদি আমরা মহাদেশীয় টুর্নামেন্টের কথা বলি, তাহলে মহাদেশীয় টুর্নামেন্ট নামে কিন্তু পরিচিত প্রতিযোগিতায় প্রথম যে সংস্করণ 11টি দেশে অংশগ্রহণ করেছিল। এবং এই FIVB অর্থাৎ আমাদের ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ভলিবল, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ভলিবল অর্থাৎ FIVB, যেটা 2023 সালে কিন্তু আমাদের বিশ্বকাপ হয়েছিল এবং যেখানে আয়োজক ছিল ব্রাজিল, চায়না এবং থাকছে আমাদের জাপান। ঠিক, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 185, when and where was the maiden athletics world cup organized that was discontinued after its first edition? প্রশ্নে বলা হয়েছে যে প্রথম অ্যাথলেটিক্স বিশ্বকাপ কখন এবং কোথায় আয়োজন করা হয়েছিল, প্রথম অ্যাথলেটিক্স বিশ্বকাপ কখন এবং কোথায় আয়োজন করা হয়েছিল যা প্রথম সংস্করণের পরে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ লন্ডন 2018, সেওল 2019, টোকিও 2020, থাকছে বেজিং 2018। প্রশ্নে আমাদের বলা হয়েছে যে when was the maiden athletics world cup organized that was discontinued after its first edition? বলো। সঠিক উত্তর অপশন নাম্বার এ, ইটস লন্ডন 2018। লন্ডন 2018 ইজ দ্য কারেক্ট আনসার। তো প্রথম অ্যাথলেটিক্স বিশ্বকাপে 8টি দল অংশগ্রহণ কিন্তু করেছিল। প্রথম অ্যাথলেটিক্স বিশ্বকাপে মোট 8খানা দল বা 8খানা দেশ কিন্তু অংশগ্রহণ করেছিল। যেমন তার মধ্যে থাকছে আমাদের কি, তার মধ্যে থাকছে চায়না, চীন, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, জামাইকা, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে কি হলো আমাদের, হয়ে যাচ্ছে আমাদের চীন, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, জামাইকা, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং থাকছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে এইগুলো আমাদের প্রথম অ্যাথলেটিক্সের যে বিশ্বকাপ, সেই প্রথম অ্যাথলেটিক্স বিশ্বকাপে 8টি দল অংশগ্রহণ করেছিল। যদি আমরা 2022-এর কথা বলি, 2022 সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মার্কিন যুক্তরাষ্ট্রের আমাদের ওয়েগনার আমাদের ইউজিনে এটা অনুষ্ঠিত হয় এবং বিশ্ব অ্যাথলেটিক্সের সদর দপ্তর কোথায়, মোনাকোর কোয়াই অ্যান্টয়নে। কোথায়, বিশ্ব অ্যাথলেটিক্সের যে সদর দপ্তর, এই বিশ্ব অ্যাথলেটিক্সের সদর দপ্তর হচ্ছে মোনাকোর কোয়াই অ্যান্টয়নে কিন্তু এটি অবস্থিত। ক্লিয়ার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 186, বলো। কি হতে পারে আনসার? সঠিক উত্তর, প্রশ্নে কি বলেছে দেখি, দ্য ড্যাশ ইজ আ ডোমেস্টিক ফার্স্ট ক্লাস ক্রিকেট কম্পিটিশন প্লেড ইন ইন্ডিয়া। আমাদের প্রথম হয়েছে আমাদের ডিউলিপ ট্রফি। দ্য ডিউলিপ ট্রফি ইজ আ ডোমেস্টিক ফার্স্ট ক্লাস, আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট কম্পিটিশন প্লেড ইন ইন্ডিয়া। ভারতবর্ষে অনুষ্ঠিত একটি ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা হচ্ছে আমাদের ডিউলিপ ট্রফি, এবং ডিউলিপ ট্রফি কিন্তু পেয়েছে। তো ডিউলিপ ট্রফি বা মানে ডুলিপ ট্রফি, যেটা কিনা মাস্টার কার্ড ডিউলিপ ট্রফি নামেও পরিচিত, ভারতবর্ষের একটি ঘরোয়া ক্রিকেট মানে প্রতিযোগিতার মধ্যে পড়ে এবং যার নামকরণ হয়েছে কুমার শ্রী দুলীপ সিংজির নামানুসারে। যার নামকরণ হয়েছে কি, আমাদের কুমার শ্রী ডিউলিপ সিংজির নামানুসারে। এবং যদি বলা হয় ক্রিকেটের সঙ্গে কোন কোন ট্রফি জড়িত, তাহলে সেটাও গুরুত্বপূর্ণ। যেমন ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত কয়েকটি ট্রফি রয়েছে, যেমন সেই ট্রফির মধ্যে হচ্ছে কি থাকছে আমাদের CK নাইডু ট্রফি, থাকছে আমাদের এখানে GD বিড়লা ট্রফি, গোলাম আহমেদ ট্রফি, থাকছে আমাদের শীষমহল ট্রফি, অ্যাসেজ সিরিজ ইত্যাদি। ঠিক, যদি আমরা ফুটবলের সঙ্গে জড়িত বলি তাহলে BC রয় ট্রফি, যেটা কিনা ফুটবলের সঙ্গে জড়িত, মহারাজা রঞ্জিত সিং গোল্ড ট্রফি, যেটা হকির সঙ্গে জড়িত, এবং আমাদের বেইটন কাপ, যেটাও কিনা হকির সঙ্গে অ্যাসোসিয়েটেড বা জড়িত।
পরবর্তী প্রশ্ন অর্থাৎ কোশ্চেন নাম্বার 187, when which was the first city in the world to have hosted both the summer and winter editions of the Olympic Games? বিশ্বের প্রথম কোন শহরটি অলিম্পিক গেমসের গ্রীষ্মকালীন এবং শীতকালীন উভয় সংস্করণের আয়োজন করেছিল? টোকিও, সিডনি, থাকছে নিউ ইয়র্ক এবং থাকছে বেইজিং। কি হতে পারে আনসার? সকলে চ্যাট সেকশনে বলবে। সঠিক উত্তর অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, ইটস বেজিং। বেজিং ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। বেজিং ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। নেক্সট, তো মার্কিন যুক্তরাষ্ট্র সর্বাধিক করেছিল অর্থাৎ 8টি অলিম্পিক গেমসে আয়োজন করেছে, তারপরে ফ্রান্স 5টি এবং জাপান 4টি। ঠিক আছে, তাহলে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র সর্বাধিক এখনো পর্যন্ত অর্থাৎ 8। যদি আমরা বলে থাকি সেকেন্ড পজিশনে কে রয়েছে, মানে তারপরে রয়েছে ফ্রান্স 5টি, এবং যদি আমরা জাপানের কথা বলি তাহলে 4। Okay, next, in which of the following places was the first edition of the World Para Table Tennis Championship held in 1990? In which of the following places was the first edition of the World Para Table Tennis Championship held in 1990? 1990 সালে বিশ্ব প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণ নিম্নলিখিত কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল? অ্যাসেন নেদারল্যান্ডস, থাকছে গ্রানাডা স্পেন, থাকছে বেইজিং চায়না এবং থাকছে লাস্কো স্লোভেনিয়া। বলো। সঠিক উত্তর অপশন নাম্বার এ অর্থাৎ অ্যাসেন নেদারল্যান্ডস। অ্যাসেন নেদারল্যান্ডসে 1990 সালে প্রথম যে সংস্করণ ওয়ার্ল্ড প্যারা টেবিল টেনিসের যে চ্যাম্পিয়নশিপ সেটা অনুষ্ঠিত হয়েছিল নেদারল্যান্ডসে 1990-তে। সালটাও কিন্তু সকলে নোট ডাউন করে নিও এভরিওয়ান, সালটা সকলে নোট ডাউন করে নিও। যারা যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক এবং শেয়ার করনি অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন সেই বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং ক্লাসের সমস্ত নোটিফিকেশনসগুলি যাতে তোমরা অন টাইমে পেতে পারো। তো যদি আমরা দ্বিতীয় সংস্করণ, আমার ফার্স্ট এডিশন হয়েছিল 1990-তে এবং সেকেন্ড এডিশন হয়েছে 1998 সালে। 2022-এ আমাদের 22 হয় আমাদের স্পেনে, 23-এ হচ্ছে আমাদের ডারকান দক্ষিণ আফ্রিকাতে, এবং ভাবিনা প্যাটেল 2022-এ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে স্বর্ণ পদক জিতেছে, এবং টোকিও প্যারালিম্পিক গেমসে 2020 সালের যে টোকিও প্যারালিম্পিক গেমস হয় সেখানে রৌপ্য পদক এবং অর্জুন পুরস্কার 2021-এ জিতেছে। ঠিক আছে, তাহলে 2022-এ ভাবিনা প্যাটেল বার্মিংহাম কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক, টোকিও প্যারালিম্পিক 2020-তে পেয়েছে রৌপ্য পদক মানে সিলভার মেডেল, এবং সঙ্গে অর্জুন পুরস্কারও পেয়েছে 2021 সালেই। নেক্সট কোশ্চেন নাম্বার 189, ইন কেস অফ দ্য ফার্স্ট ফল স্টার্ট ইন আ রানিং ইভেন্ট দ্য অ্যাথলেট শ্যাল বি। দৌড় প্রতিযোগিতায় প্রথমবারের মতো ভুল শুরু করলে ক্রীড়াবিদদের নিম্নলিখিত পদে থাকবেন ডিসকোয়ালিফাইড, ক্যান রিস্টার্ট, থাকছে ওয়ার্নড এবং থাকছে সাসপেন্ডেড। প্রশ্নে বলা হয়েছে যে যদি আমাদের ইন কেস অফ ফার্স্ট ফল স্টার্ট ইন রানিং ইভেন্ট, যদি আমাদের রানিং ইভেন্টের ক্ষেত্রে কেউ যদি মানে ভুলবশত আমাদের রানিং স্টার্ট করে ফেলে, ফল স্টার্ট করে রানিং, তাহলে ওই অ্যাথলেটকে কি বলা হবে, কি করা হবে? ডিসকোয়ালিফাইড, ক্যান রিস্টার্ট করতে পারবে সে, ওয়ার্নড করা হবে, না তাকে সাসপেন্ড করে দেওয়া হবে? বলো। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এইটা আমরা প্রায়শই কিন্তু দেখতে পাই রানিংয়ের ক্ষেত্রে। রাইট আনসার ইজ অপশন নাম্বার বি, অর্থাৎ সে আবার রিস্টার্ট করতে পারবে। ঠিক আছে, কেন ডিসকোয়ালিফাই করতে যাবে, কেনই বা তাকে ওয়ার্ন করবে? সে কি কোনো ভুল করেছে? ভুল তো করেনি। আর কেনই বা তাকে সাসপেন্ড করবে? সম্ভবই নয়। রাইট আনসার ইজ আমাদের ক্যান রিস্টার্ট, সে আবার পুনরায় শুরু করতে পারবে। ঠিক আছে, তো ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা রয়েছে, সেই ট্র্যাক অ্যান্ড ফিল্ডের পরিভাষা স্বরূপ আমরা কিন্তু পেয়ে থাকি কি, যেমন অ্যাঙ্কার লেগ থাকে, ড্যাশ থাকে, টোবোর্ড থাকে, ডিসকাস থাকে, আমাদের হার্ডলিং, রিলে, পোল ভল্টিং, হাই জাম্প, লং জাম্প, স্টিপলেস থাকে, ব্যাটন থাকে, থ্রোয়িং সেক্টর থাকে, ট্রায়াল থাকে, তারপর আমাদের ক্রসবার থাকে, এটা হয়ে যাচ্ছে ফল স্টার্ট।
ফলস স্টার্ট থাকে ইত্যাদি। এই সমস্ত ওয়ার্ডসগুলোকে আমরা ইউজ করে থাকি নর্মালি, ঠিক। মানে যে প্রতি দৌড়ে শুধুমাত্র একটি ভুল শুরু করে, মানে শুরু অনুমোদিত করে, তবে তাকে ফলস স্টার্ট করার ক্রীড়াবিদদের অযোগ্য হিসেবে ঘোষণা করা হবে। এবং দৌড়ে আরও কয়েকটি ভুল শুরু করলে তাকে কোনো ক্রীড়াবিদদের অযোগ্য বলে ঘোষণা কিন্তু করা হয়ে থাকবে। তো মূলত আমাদের এই দুটোর থেকে এইটাই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ কী কী পরিভাষা রয়েছে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 190, হোয়াট ইজ দ্য মিনিমাম ওভার রেট ইন আ টেস্ট ম্যাচ? হোয়াট ইজ দ্য মিনিমাম ওভার রেট ইন আ টেস্ট ম্যাচ? একটি টেস্ট ম্যাচে সর্বনিম্ন ওভার রেট কত? 10 ওভার পার আওয়ার, 15 ওভার পার আওয়ার, 12 ওভার পার আওয়ার, না থাকছে আমাদের 13 ওভার পার আওয়ার? কোনটি হতে পারে কারেক্ট আনসার, বলো? সঠিক উত্তর অপশান নাম্বার বি, ইটস 15 ওভার পার আওয়ার। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। তো আমাদের কিছু এখানে পরিভাষা রয়েছে বা কিছু এখানে আমাদের টার্মস রয়েছে যেগুলো খুব ইউজ করা হয়। যেমন ধরো বল টেম্পারিং। এই বল টেম্পারিং যেটা কিনা বলের অবস্থা পরিবর্তনের অবৈধ পদক্ষেপকে বুঝে থাকে। যদি আমরা ব্লবের কথা বলি, ব্লব মানে কি? আর ব্লব মানে হয়ে যাচ্ছে জিরো স্কোর। ব্লব মানে হয়ে যাচ্ছে জিরো স্কোর, ঠিক আছে। যদি আমরা বুনশেনের কথা বলি, বুনশেন, তাহলে হচ্ছে ধীর বোলারদের পক্ষে পিচ, ধীর বোলারদের পক্ষে একটা পিচ, সেইটাকে টার্মিনোলজি মানে আমাদের টার্ম দেওয়া হয়েছে, সেটার নাম কি? সেটার নাম হয়ে যাচ্ছে আমাদের বুনশেন, বুনশেন, ঠিক আছে। যদি আমরা চাকারের কথা বলি, চাকার অর্থাৎ বোলার যিনি বল ছুঁড়ে মারেন তাকে বলা হয় তাকে চাকার। তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ টার্মিনোলজিস বা পরিভাষা সম্পর্কে আমরা জানতে পারলাম, যেগুলো মূলত ইউজ করা হয়ে থাকে আমাদের টেস্ট ম্যাচের ক্ষেত্রে, ঠিক আছে। আমাদের টেস্ট ম্যাচের ক্ষেত্রে এগুলোকে ইউজ করা হয়ে থাকে। তো এই টেস্ট ম্যাচ কতদিন ধরে চলে? এই টেস্ট ম্যাচ কিন্তু 5 দিন ব্যাপী চলে। এই টেস্ট ম্যাচ কতদিন ধরে চলে? এই টেস্ট ম্যাচ 5 দিন ব্যাপী কিন্তু চলে থাকে। তো আইসিসি বিশ্বকাপ 2023-এর আয়োজক কে দেশ? অবশ্যই আমাদের ভারতবর্ষ। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, সকলে এটাকে নোট করবে, ঠিক আছে। তাহলে আইসিসি বিশ্বকাপ 2023-এর আইসিসি বিশ্বকাপ 2023-এর যদি বলা হয়ে থাকে আয়োজন কে করে? অবশ্যই করে ভারতবর্ষ, ঠিক। বুঝতে পেরেছো সকলে? তো তোমাদের এই ছিল আমাদের আজকের এই স্পোর্টসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আশা করি সকলে বুঝতে পেরেছো, সকলের ক্লিয়ার হয়েছে। তো আমরা কিন্তু স্পোর্টসের যে ক্লাস বা স্ট্যাটিক জিকের আন্ডারে যে স্পোর্টস নামক যে সেকশন, সেটা কমপ্লিট করলাম। স্ট্যাটিক জিকের মধ্যে স্পোর্টস নামক সেকশনটাকে আমরা পুরোপুরি কমপ্লিট করলাম টোটাল 10টা পার্টে, অর্থাৎ 190টা প্রশ্ন, মানে সিঙ্গল একটা মানে চ্যাপ্টার স্ট্যাটিক জিকের, সেটা স্পোর্টস থেকেই আমরা পেয়ে গেলাম। তো তোমরা যারা যারা পিডিএফটা পেতে চাও অবশ্যই করে তোমরা কিন্তু বিএসএসিআই কম্পিটিটিভ অ্যাপ, সেই অ্যাপে জয়েন করতে, মানে অ্যাপটিকে ডাউনলোড করে ফেলো। এবং আমার সঙ্গে তোমরা যদি হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে চাও, তাহলে যে নাম্বারটা আমি তোমাদের প্রোভাইড করছি সেই নাম্বারে কিন্তু আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে ফেলো। নাম্বারটা নোট ডাউন করে নিও। নাম্বারটা হয়ে যাচ্ছে 9836778123, ঠিক আছে। এই যে নাম্বার, এই নাম্বারে সকলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে পিং করতে ভুলো না। এই নাম্বারে সকলে আমাকে হোয়াটসঅ্যাপে পিং করতে ভুলো না। আমি এখানে নাম্বারটা লিখি বরং, 9836778123। এই যে নাম্বার, এই নাম্বারে কিন্তু আমার সঙ্গে পিং করতে ভুলো না, ঠিক আছে। এই নাম্বারে আমাকে পিং করতে কিন্তু একদমই ভুলো না, ক্লিয়ার। এবং যারা যারা এখনও পর্যন্ত আমাদের বিএসএসিআই কম্পিটিটিভ অ্যাপটিকে ডাউনলোড করেনি, চট জলদি করে কিন্তু ডাউনলোড করে নিও। যার লিঙ্ক দেওয়া রয়েছে কোথায়? এই ক্লাসেরই ডেসক্রিপশানে। এই ক্লাসেরই ডেসক্রিপশানে কিন্তু দেওয়া রয়েছে বিএসএসিআই কম্পিটিটিভ অ্যাপের লিঙ্ক, যে লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু পেয়ে যাবে ফ্রি ব্যাচের ক্লাস, ফ্রি পিডিএফস এবং অবশ্যই করে ফ্রি ম্যাগাজিনস। এগুলো তো পাবেই। সাফল্যের সোপান, যেটার প্রথম সংস্করণ অলরেডি তোমাদের কাছে চলে গেছে এবং দ্বিতীয় সংস্করণের কাজ কিন্তু একদম জোর কদমে চলছে। তো সেটাকে পাওয়ার জন্য অবশ্যই করে তোমরা কিন্তু ডাউনলোড করে নিও বিএসএসিআই কম্পিটিটিভ অ্যাপ, এবং সেখান থেকে তোমরা পেয়ে যাবে এটা কোথায়? অবশ্যই করে মান্থলি ম্যাগাজিন সেকশানে, ঠিক আছে। এবং যেই ম্যাগাজিনটা হতে চলেছে তোমাদের মানে পশ্চিমবঙ্গের বুকে একটা অন্যতম ম্যাগাজিন, ঠিক আছে, যেখান থেকে তোমরা প্রত্যেকটা পরীক্ষার যে ইনফরমেশান এবং পাশাপাশি ইম্পর্টেন্ট ফ্যাক্টস, কারেন্ট অ্যাফেয়ার্স
ইচ অ্যান্ড এভরিথিং সব কিন্তু পেয়ে যাচ্ছ ওই ম্যাগাজিন থেকেই। তো সকলে ওটাকে ডাউনলোড করে নিও, ওটা আমাদের অ্যাপ্লিকেশনেই থাকে বা আমাদের অ্যাপেই থাকবে। তো সেখানে চট জলদি করে রেজিস্ট্রেশন করে জয়েন করে ফেলো, ঠিক আছে? তো যারা যারা তোমরা ডেলি, উইকলি এবং মান্থলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাইছো, তো অবশ্যই করে তোমরা, তাও পিডিএফ ফরম্যাটে এবং আমাদের ডক ফর্ম, আমাদের এমসিকিউস ফরম্যাটে, তো তাহলে কিন্তু ভিজিট করতে পারো এই সেম সাইটে, অর্থাৎ vlog.bssei.in এই ওয়েবসাইটে। এছাড়া যে কোনো রকমের টিচিং রিলেটেড এবং কম্পিটিটিভ এক্সাম রিলেটেড আপডেট পেতে চাও, তাহলে অবশ্যই করে ভিজিট করতে পারো সেম সাইটেই vlog.bssei.in এই ওয়েবসাইটে। তাহলে তোমাদের সঙ্গে আমার পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে, আবারও দেখা হবে, এবং পরবর্তী টপিক নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। এর পরবর্তী টপিক আই থিঙ্ক বুকস অ্যান্ড অথর এর পার্ট নাম্বার 1 নিয়ে তোমাদের সঙ্গে আমি থাকবো হাজির। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ গ্রেট ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।